আসলে আমি বক্তৃতা আমি খুব আনইজি ফিল করি। বক্তৃতা হচ্ছে আমার লেখাটা আমি সাবলীল আমার কাছে। আমি আরও খুব খুশি হয়েছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন একজন প্রধান অতিথি আপনারা বাছাই করেছেন, যিনি একজন রিপোর্টার এবং আপনারা জানেন যে উনি এএফপিতে কাজ করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে এবং তার সারা জাগানো রিপোর্ট এএফপি থেকে সারা দুনিয়ায় মানুষ জানতে পেরেছে। এবং কিছুক্ষণ আগে যেটা আমরা শুনলাম, খুবই ওই দিন আমিও প্রথম শুনে আমি খুব ভালো লেগেছে যে শফিকুল আলম যে স্কোপ নিউজটি করেছিলেন যে শেখ হাসিনার পলায়ন। এর কয়েকদিন আগে শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা যে পালিয়েছেন এবং এই পালানোর খবরটি দেশ বিদেশে যার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম তিনি শফিকুল আলম। এএফপি থেকে এই স্কোপ নিউজটি সারা দুনিয়ায় প্রচার হয়েছিল। শফিক ভাইয়ের আরও অসাধারণ সব রিপোর্ট আমরা দেখেছি। আপনারা জানেন যে একজন সাহিত্যিককে নিয়ে তা একটা রিপোর্ট, খুব সারা জাগানো একটা রিপোর্ট এবং সবাই এটা দেখেছেন। তো আমি এই জন্য ডিআরইউকে ধন্যবাদ জানাই যে শফিক ভাইয়ের হাত থেকে যে আমি পুরস্কারটি নিতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। আসলে রিপোর্ট করতে আমি আনন্দ পাই এবং 2013-তে আমাদের পত্রিকা এই শেখ হাসিনার সরকার বন্ধ করে দিয়েছিল। সেই থেকে বিপ্লবের আগ পর্যন্ত আসলে আমি এই রিপোর্টিংটি করতে পারিনি বলে আমার খুব খারাপ লেগেছে। তবে এই সময় আমি বসে থাকিনি, লেখালেখি করেছি, বিভিন্ন পত্রিকায় আমি লেখালেখি করেছি, বিশেষ করে নয়া দিগন্তে। এবং তখন আমি একটি ছোটদের পত্রিকা কিশোর মাসিক টুনটুনি, সেটা আমি প্রকাশ করেছি এবং এটা বছর দুয়েক প্রকাশ করার পরে আমার এক শুভানুধ্যায়ী উনি বললেন যে আপনি যে সাবজেক্টগুলো নিয়ে টুনটুনির সংখ্যা প্রকাশ করেছেন এগুলো বই করেন। এবং সেই সময়তে আমি বইয়ের কাজে লেগে যাই এবং আপনারা আশ্চর্য হবেন যে এই সময় আমরা প্রায় 40 থেকে 42টা বই প্রকাশ করেছি। এখানে আমাদের উপস্থিত আছেন আমার দেশের নিউজ এডিটর ইলিয়াস হোসেন। তার বইটি আমি প্রথম প্রকাশ করি, আবিষ্কারের মজার কথা, এবং এই বইটি 5টি সংস্করণ হয়েছে। এখানে জাহেদ চৌধুরী আছেন, ওনারও একটি বই আমি প্রকাশ করেছি, এলিয়েন নিয়ে একটি বই, এটাও বেশ কয়েকটি সংস্করণ হয়েছে। তো এই ধরনের অনেকগুলো বই কিশোর উপযোগী, বিশেষ করে কিশোর উপযোগী বইগুলো, এবং এগুলো বেশ অনেক বিক্রিও হয়েছে। তো আসলে আমি আমার সাংবাদিকতার বিষয়ে ফিরে আসি। আমার সাংবাদিকতা জীবন শুরু হয় হবিগঞ্জ থেকে, সেই জেলা প্রতিনিধি হিসেবে। তারও একটা মজার কাহিনী আছে। এই যে সাংবাদিকতার পোকাটা আমার মাথায় যে ঢুকিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি খোয়াই নদী কাটতে গিয়েছিলেন, সে খাল খনন। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। আমি একটি রচনা মুখস্থ করেছিলাম, খাল খনন বিষয়ে রচনা পরীক্ষায় আসতে পারে, তাই রচনাটা আমার মুখস্থ ছিল। আমাদের এসডিও ছিলেন তখন হবিগঞ্জের আজিজুর রহমান, পরে উনি সংস্কৃতি সচিব হন। আজিজুর রহমান খুব উদ্যোগী মানুষ ছিলেন, সংস্কৃতি মরা মানুষ ছিলেন। উনি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়া যাবেন হবিগঞ্জে, উনি স্কাউটদেরকে তৈরি করলেন, প্রায় 1 মাসের ট্রেনিং। আমি স্কাউট ছিলাম বৃন্দাবন কলেজের। তো যে আমাদেরকে সেলুট দিতে হবে, যে খোয়াই নদীর বাঁকে উনি যখন খাল কাটতে যাবেন আমরা যেন ওনাকে সেলুট দিই। আগের রাতে আমার কি মাথায় উঠলো, আমি চিন্তা করলাম যে আমার ওই রচনাটা আমি লিখে নিয়ে যাই। আমি সাদা কাগজে খুব সুন্দর করে রচনাটা লিখে নিয়ে গিয়েছিলাম যে যদি সুযোগ হয় ওনার হাতে দেব। তো উনি তো সবার সঙ্গে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে গেলেন, আমরা সেলুট দিচ্ছি। তো আমি সেলুট দিই, আমার পেছনের পকেট থেকে রচনাটি বের করে ওনার হাতে দিই যে স্যার খাল খননের উপর আমার লেখা।
উনি আমার পিঠ চাপড়ে দিলেন এবং লেখাটি উনি, আমি তো তখন আর চিনি না, সম্ভবত এডিসি হবে, তার হাতে দিলেন। বেশ কয়েকদিন পরে আমি দেখি তখন দৈনিক দেশ পত্রিকা মাত্র বের হয়েছে। আমি দেখলাম যে হেডিং বের হয়েছে, খালকাটা হলিসারা দূর হবে বন্যা খরা, সৈয়দ আব্দুল আহমেদ। আমি অন্তত 100 বার পড়েছি, 100 বার আমি পড়েছি, হ্যাঁ। এবং তাও আমার আবেগকে আমি রাখতে পারিনি। শেষ পর্যন্ত হবিগঞ্জের একজন খুব সেরা রিপোর্টার ছিলেন ইত্তেফাকে, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, খুবই ভালো, এবং কচিগাছার আসরের উনি ছিলেন হবিগঞ্জের দাদাভাই। তো আমি ওনার কাছে গেলাম, উনি পড়লেন, পড়ে বললেন খুব ভালো হয়েছে, তোমাকে আমি পত্রিকায় ঢুকিয়ে দেব। এরপরে উনি আমার ছবি নিয়ে আসলেন এবং র্যাঙ্কিং স্ট্রিট থেকে বের হতো বাংলার মুখ, এই বাংলার মুখে উনি আমাকে হবিগঞ্জ প্রতিনিধি করে নিলেন এবং প্রথম কিছুদিন উনি রিপোর্ট লিখে দিলেন। পরে এরপর তো আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে চলে আসি, ইউনিভার্সিটিতে ভর্তি হই কেমিস্ট্রিতে। তো এবং তখন আমি ছিলাম দৈনিক কিষাণ পত্রিকা। আসার পরে ওনাদের সঙ্গে যোগাযোগ করার পরে উনি বলে যে তুমি অফিসে কাজ করো। তো 300 টাকা দিয়ে আমি স্টাফ রিপোর্টার হিসেবে কিষাণ পত্রিকায় কাজ শুরু করলাম। এই পত্রিকার সংখ্যাও তখন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী, ওনার কাছে যেত। তো উনি পত্রিকা দেখে যে একটা পত্রিকায় খুব ভালো রিপোর্ট ছাপা হচ্ছে জাহাঙ্গীরনগর নিয়ে, ভাইস চ্যান্সেলরেরও ছবি টবি ছাপা হচ্ছে। তো উনি দিন তার খুব প্রিয় ছাত্র ছিলেন আমাদের ফিরোজ ভাই, এম ফিরোজ আহমেদ, এখন পলিটিক্যাল সেকশন আমেরিকান এমবেসিতে আছে। ওনাকে জিজ্ঞাসা করলেন যে আবদাল নামে এই ছেলেটাকে তুমি চেনো নাকি? বলে হ্যাঁ, আমাদের একই হলেন, আমরা ডাক্তার বীর মুশাররফ হোসেন হলে। তো বলে যে ওকে আসতে বলো। তো ফিরোজ ভাই আমাকে বললো যে ভাইস চ্যান্সেলর তোমাকে তো চায়ের দাওয়াত দিয়েছে। শেষ পর্যন্ত উনি নিয়ে গেলেন। তো উনি বললেন যে তুমি তো ভালো লিখো, তুমি এই পচা পত্রিকায় কেন? আমি বললাম যে আর তো আমার জানা নেই স্যার। বলো না, তুমি দৈনিক বাংলায় চলে যাও, ওইখানে আমার বন্ধু আছে বাচ্চু, হ্যাঁ, ও তোমাকে নিয়ে নেবে। বাচ্চু মানে কবি শামসুর রহমান। উনি একটা চিঠি লিখে দিলেন, যে প্রিয় শামসুর রহমান, পত্রবাহক ছেলেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র, সাংবাদিকতায় তার কিছুটা অভিজ্ঞতা আছে, এখানে দৈনিক বাংলার কোনো রিপোর্টার নাই, তুমি ছেলেটিকে নেওয়ার ব্যাপারে ভেবে দেখো। আমি চিঠি নিয়ে শামসুর রহমানের কাছে, রহমান ভাইয়ের কাছে চলে গেলাম। ওনাকে দিলে বললাম ও আচ্ছা, তোমাকে উনি পাঠিয়েছেন, ঠিক আছে। তারপর উনি আমাকে নিয়ে নিলেন। তো এরপরে আমি দৈনিক বাংলা থেকে কাজ শুরু করি। তো এবং বিভিন্ন, আমি যেটা সবসময় আমি কী করলাম যে ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টে কী গবেষণা হচ্ছে সেই গবেষণাগুলো আমি রিপোর্ট করতে থাকলাম এবং এগুলো দৈনিক বাংলা খুবই ভালোভাবে ডিসপ্লে করা শুরু করলো। তখনই যেমন আমাদের ভূগোল বিভাগে তখন একজন নামকরা অধ্যাপক ছিলেন প্রফেসর MI চৌধুরী, যিনি সেন্ট মার্টিন নিয়ে যার গবেষণা আছে, বই আছে। উনি যেমন ফারাক্কা বাঁধ নিয়ে তার গবেষণা আছে। এই জিনিসগুলো আমি যখন দিলাম দৈনিক বাংলা, বড় বড় রিপোর্ট আকারে এগুলো আসতে থাকলো। একদিন কেমিস্ট্রি আমি ক্লাস করছি, প্রফেসর মেজবাউদ্দিন আহমেদ, অনেক নাম করে একজন রসায়নের প্রফেসর, উনি পলিমার কেমিস্ট্রি পড়াচ্ছেন। পলিমার কেমিস্ট্রির মধ্যে পলিইথিলিন এবং পলিথিন। তো পলিথিন পড়াতে গিয়ে উনি বলেন যে এই পলিথিন পচে না, গলে না, জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়, তারপর নদীর থলদেশ ভরাট করে ফেলে। এই নিয়ে উনি কয়েকটা কথা ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে গিয়ে উনি বললেন আর কি। আমার তখনই মাথার মধ্যে ক্যাচ করলো যে আমি আপনার নোট, আমার পরীক্ষার নোটের ছেড়েও আমি নোট করলাম যে এটা তো ভালো রিপোর্ট হয়। ক্লাস শেষে আমি স্যারের কাছে গেলাম, বলে এটা ডিটেলস আপনি বলেন, এবং উনি ডিটেলস বলেন, একটা জার্নাল বের করে আমাকে আরও ইনফরমেশন দিলেন। এবং আমি এসে আরও কয়েকজন পরিবেশবিদের সঙ্গে আলাপ করে আমি রিপোর্ট করলাম। দৈনিক বাংলা এটা 3 কলামে একটা বক্স রিপোর্ট হয়েছিল, নয়া বিপদ পলিথিন ব্যাগ। তো এই ইউনিভার্সিটি রিপোর্ট থাকা অবস্থায় আমার এই ধরনের রিপোর্ট, বিশেষ করে সামাজিক রিপোর্ট আমি বেশি করেছি এবং এগুলো বেশ দৈনিক বাংলা বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে।
আমি আমার আসলে সাংবাদিকতা করতে গিয়ে আমার ফ্যামিলিকেও খুবই যন্ত্রণায় ফেলেছি, কারণ আমার যেমন ছেলে মেয়ে এখনও আমাকে অভিযোগ করে যে তাদের যে শৈশবটা আমি কেড়ে নিয়েছি, কারণ শৈশবে তাদেরকে ওইভাবে আমি সময় দেইনি কোথাও যেন। আসলে আমরা দুজনেই চাকরিজীবী, আমার ওয়াইফও জনতা ব্যাংকে ছিলেন আর আমি তো আছি। ওরা যখন হবে তখন আমি প্রাইম মিনিস্টার অফিসে চলে গেছি, তো প্রাইম মিনিস্টার অফিসে তো কাজ হলো সকাল থেকে একদম রাত অবধি, ফলে আসলে সময় দেওয়া যায়নি। তো এর মধ্যে মানে একটা ঘটনা আমি বলি। একদিন আমি ফকিরপুর বাজারে গেলাম বাজার করার জন্য, তো মুরগি কিনতেছি, এর মধ্যে দেখি যে একটা ঝুড়ির মধ্যে অনেক ডিম, ভাঙ্গা ডিম, পচা ডিম এগুলো রাখতেছে আলাদা করে খুব যত্নের সঙ্গে। আমার তখনই চিন্তা হলো যে এটা কেন। আমি জিজ্ঞাসা করলাম যে এই ডিমগুলো এভাবে আলাদা করছো কেন, এগুলো ফেলে দিলে হয়? বল না স্যার, ওইগুলোরও ক্রেতা আছে। এবং কারা ক্রেতা? বলে যে ওই যে 2 নম্বর বেকারি আছে না, ওরা এই কিছুক্ষণ পরে আসবে, আচ্ছা সব নিয়ে নেবে। আমার আর মুরগি কেনা আর হলো না, আমি তাকে ফলো করতে শুরু করলাম এবং সেই দেখলাম যে আসলো, আইসা পুরা ডিম কিনে পুরান ঢাকার একটি বেকারিতে নিয়ে গেলো। আমি তার সঙ্গে সঙ্গে চলে গেলাম রিক্সায়। তো এখন বেকারিতে আমি কীভাবে ঢুকবো, আমি মালিকের সঙ্গে যোগাযোগ করলাম যে ভাই, আমি তো একটু গবেষণার জন্যে আপনারা কীভাবে বিস্কিট তৈরি করেন, কীভাবে রুটি তৈরি করেন একটু দেখতে চাই। তো উনি আমাকে নিয়ে গেলেন। নিয়ে ওইখানে ভিতরে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম যে তখন তো এত যন্ত্রপাতি ছিল না, মানে রুটি বানানোর জন্য যে খামি তৈরি, এই যে ময়দার যে খামি তৈরি করতেছে, তখন গরমের দিন ছিল, একজন ওই পাড়ায়া এবং তার সারা শরীরে দাম এটাতে করতেছে। তা আমি পুরো জিনিসগুলো যেভাবে দেখেছি এইগুলো নিয়ে আসলাম, কয়েকজন এক্সপার্টের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তারপর আমি রিপোর্ট করলাম, কারণ দৈনিক বাংলার সম্পাদক ছিলেন আহমেদ হুমায়ুন, উনি হেডিং করে দিলেন পচা ডিম কোথায় যায়, লিড নিউজ ছিল। এবং তো এটা খুব সারা জাগানো রিপোর্ট ছিল। তো এইভাবে আমি রিপোর্টিংয়ে কাজ করেছি। আসলে এখানে ফিলিপস পুরস্কারের কথা বলা হয়েছে। আমার যে ফিলিপস পুরস্কারের যে স্টোরিটি ছিল, হোটেল রেস্তোরাঁয় কী খাচ্ছেন, এই হোটেল রেস্তোরাঁয় কী খাচ্ছেন এই স্টোরি করতে গিয়ে হঠাৎ একদিন আমাকে একজন, আমি বলে ফেলি, উনি বুয়েটের পিআরও ছিলেন, আমাদের মির্জা কাদের ভাই। তো উনি বললেন যে আবদাল, তো ওই আলাউদ্দিনের মিষ্টি তৈরি হয় কিন্তু গুঁড়া দুধের ছানা দিয়ে, এটা কি জানেন আপনি? আমি বললাম না। বলে যে আমি জানি, এটা দাউদকান্দির একটি গ্রামে ওদের ফ্যাক্টরি আছে, এখানে একদম অনেক বস্তা সারি সারি আছে। তো আমি তখন রওনক ভাই, তখনই আমি অফিসে গিয়েই রওনক ভাইকে নিয়ে, আমাদের ফটো জার্নালিস্ট রওনক ভাইকে নিয়ে আমি দাউদকান্দি চলে গেলাম এবং গিয়ে একটি হোটেলে চা খেলাম। চা খেতে গিয়ে যখন ওদের সঙ্গে আলাপ করি যে এদের ফ্যাক্টরিটার বিষয়ে, তখন তারা বললো যে ওদের ফ্যাক্টরি এখানে, তবে এখানে গুন্ডা আছে, কাউকে ঢুকতে দেয় না এসে। তখন আমরা চিন্তা করলাম যে কীভাবে ফ্যাক্টরিতে ঢোকা যায়। তখন আমি চিন্তা করলাম যে আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের ওয়ার্কার সেজে আমরা এই ফ্যাক্টরিতে ঢুকবো, আমরা ডাটা কালেকশন করব। তো আমরা ফ্যাক্টরির 2টা বাড়ি আগে থেকে আমরা ডাটা কালেকশন করছি, কার কত ছেলে মেয়ে কী করে না করে সব কিছু এইভাবে ডাটা কালেকশন করতে করতে আমরা টার্গেট পয়েন্টে পৌঁছে যাই। এবং ওইখানে যে মিস্ত্রি যারা ছিল ওয়ার্কার, তারা আমাদেরকে হেল্প করে এবং তারা কার কত ছেলে মেয়ে এগুলোই বলতেছে, আমরা এগুলো লিখতেছি, কিন্তু একই সঙ্গে আমরা দেখছি। তো গুঁড়া দুধের, এর মধ্যে রওনক ভাই গুঁড়া দুধের ছবি অলরেডি করে ফেলেছেন এবং ফাঁকে ফাঁকে আমরা এই বিষয়গুলো কীভাবে মিষ্টি তৈরি হয়, কীভাবে ছানা তৈরি হয়, এগুলো আমরা জানলাম। তবে সবচেয়ে যে বেশিটি আমরা চোখে পড়লো যে ওইখানে একটা ঝিল ছিল, খাল ছিল, এই খালের মধ্যে খাটা পায়খানা অনেকগুলো এবং পুরো মল এই খালে পড়তেছে এবং এই খালের পানিটা ইউজ করে এদের ছানা তৈরি করতে গিয়ে। এটাই আমাদের খারাপ লেগেছে যে আমরা ছবি তুলে দিয়ে আসলাম। আসার পরে রিপোর্ট আমরা ফাইল করার পরে
আহমেদ হুমায়ুন সাহেব উনি রিপোর্টটা দেখে বললেন সব কিছু ঠিক আছে, তবে এটা দিলে তো মানুষ একদম মিষ্টি খাওয়া ছেড়ে দেবে। উনি শুধু এটা কেটে দিলেন, ওই যে খালের পানির বিষয়টা বলে না আলাদা, হ্যাঁ এটা কেটে। তো উনি ওই গুঁড়া দুধ দিয়েই পুরা জিনিসটা, এটা হলো শতানন্দী গ্রাম, গ্রামটার নাম ছিল শতানন্দী গ্রাম। তো উনি ওইটা দিয়ে হেডিং টেডিং করে। পরের দিন তো আলাউদ্দিনের লোকজন খুবই খেপে গেল এবং তারা দৈনিক বাংলা বিচিত্র অফিসে আসলো। তখন শাহাদাত চৌধুরী বিচিত্রার সম্পাদক। তো বিচিত্রা একটা মানে প্রতিদিন একটা বিজ্ঞাপন যেত, যে আলাউদ্দিনের বৃষ্টি অপূর্ব সৃষ্টি, পুরা ব্যাক পেজে একটা বিজ্ঞাপন। তো সাদত ভাই আমাকে ফোন ডেকে বলে যে তুমি তো আমার সর্বনাশ করে ফেলেছো, তুমি তো আমার ব্যবসা নষ্ট করেছো। হ্যাঁ, আমি আমার কি সাদত ভাই কি বলে যে তুমি রিপোর্ট করছো, তো আসছে এই সেই ওরা আমাদের রেগুলার বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, তো আমি বললাম যে আপনি হুমায়ুন ভাইয়ের কাছে পাঠাই। তো ওনাদেরকে হুমায়ুন ভাইয়ের কাছে পাঠাই দেওয়া হলো। তো হুমায়ুন ভাই বললেন যে আপনারা এত বড় একটা কোম্পানি, আপনাদেরকে আমরা এত গর্ব করি, লন্ডনের মতো আপনাদের শাখা আছে, প্লাস আমাদের এসএসসি বলেন এসএসসি বলেন পরীক্ষার পর আলাউদ্দিনের বৃষ্টি সবাই নিয়ে আসে, অথচ আপনারা এখানে একটা টিউবওয়েল বসাতে পারলেন না, এই পানি দিয়ে আপনারা এই ছানা তৈরি করেন, বৃষ্টি করেন। দেখেন আমরা যদি আপনার ইচ্ছেই থাকতো আপনাদেরকে শেষ করে দেওয়া, তাও করে দেওয়া যায়। উনি ছবিগুলো দেখিয়ে দিলেন, পরে ওই লোক লজ্জিত হলো এবং পরে গিয়ে তারা টিউবওয়েল বসিয়ে আমাদেরকে জানিয়ে যে টিউবওয়েল বসিয়েছে। তো এমনি বিচিত্রা আমিও অনেক কাজ করেছি এবং অনেক কভার স্টোরি করেছি। এর মধ্যে 88 বন্যা আমি পরপর 5টি কভার স্টোরি আমার ছিল। তো সাদা চৌধুরী আমাকে ডেকেই বলতেন যে ধরেন রোববারে ডেকে বলতেন বৃহস্পতিবার স্টোরি দিয়ে, তো দিতাম। শেষের দিন বৃহস্পতিবার উনি আমাকে ডাকলেন, বলে বন্যার রাজনীতি এই হলো কাগজ করি, তুমি শনিবার সকালে দিয়ে দেওয়া, কারণ আমি 12টার পরে চলে যাব। মাঝখানে হলো শুক্রবার, এখন কী করি, কারণ এটা তো আসলে ক্লিয়ার না যে সেটা কী করা যায়। তখন আমার মাথায় আসলো যে আমি ডক্টর ইউনুসকে ফোন করি। উনি তখন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকে থাকেন, নোবেল অ্যাওয়ার্ড তখন পান নাই। তো আমি বললাম যে স্যার আমি বিপদে পড়ে গেছি, কী করবো? বলে কি বলে এই বলে কালকে সকালে চলে আসো। তো আমি গিয়ে সকালে বললাম, উনি আধা ঘন্টা, বেশি না, আধা ঘন্টা উনি একটা বর্ণনা দিলেন, বন্যার রাজনীতি, এবং আমি আইসা 1 ঘন্টার মধ্যে আমি লিখে ফেললাম। সঙ্গে এখান থেকে একটা আলাদা ইন্টারভিউ আলাদা একটা করে আমি দিলাম। সাদাত ভাই এটা করে খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার স্টোরি করেছে। তো এই হলো একটা ঘটনা আমি বললাম। এই আর জাহেদ বলেছে যে আমার 2013 থেকে 2024 পর্যন্ত করতে পারি নাই। যখন আমার দেশ, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমার দেশ প্রকাশিত হল, মামুন ভাই খুব চিন্তিত ছিলেন যে প্রথম দিনের কী স্টোরি দেওয়া যায়। তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে ওই যে স্কোপ নিউজ শফিক ভাই হাসিনার পলায়ন। আমি চিন্তা করলাম যে হাসিনা পলায়নের অজানা কথা, এটা আমার বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যে প্রাইম মিনিস্টারের অফিসে কাজ করছি, ওইটা আমার কাজে দিয়েছে। কারণ আমি জানি যে প্রাইম মিনিস্টারের সঙ্গে ক্লোজ কারা থাকেন, তার এডিসি, তার পিএস, তার এসএসএফের ওই দিনের যারা থাকে তারা। তো আমি অনুসন্ধান করতে থাকলাম যে তাদেরকে কীভাবে পাওয়া যায়, এবং আমি এটা করতে গিয়ে আমার আগে যারা এসএসএফের চিফ ছিলেন, যেমন প্রফেসর ডি জামিল আহসান, মানে ম্যানেজার, ওনার সঙ্গে যোগাযোগ করলাম, আরও যোগাযোগ করলাম। ওরা খুঁজে আমাকে অলরেডি সোর্স বের করে দিল, এবং একজন এডিসি এবং আপনার বিমানে পড়ে গেছে এমন একজন পেয়ে গেলাম। ওই দিন 5 তারিখে এবং 4 তারিখে এই গণভবনে ছিলেন এমন 2 জন গ্রহণ পেয়ে গেলাম। তো আমি রিপোর্ট লিখলাম। হুমায়ুন ভাই যে আপনার মাহমুদ ভাই যে হেডিং করলেন, দিল্লি কী যেন ছিল জাহেদ, ডাটা অ্যাটাক, হ্যাঁ দিল্লিকে ডাটা অ্যাটাক করতে বলেছিলেন হাসিনা, যা মাহমুদ ভাই হেডিং করে দিলেন। তো এই রিপোর্টটি তো প্রকাশিত হলে আপনারা বলেন যে এটার
প্রায় 36 লাখ ভিউ হয়েছে ইউটিউব চ্যানেলে। পরদিন আমি বেশ কয়েকটা ফোন পাইলাম, কয়েকজন সোর্স বলেন, ভাই আপনার রিপোর্ট করেছি, সব কিছু ঠিক আছে, তবে 3 থেকে 4% রিপোর্টটাতে এরর আছে। এই রিপোর্ট এরর রাখা যাবে না, আমাদের কাছে সব কিছু আছে, সব কিছু ডকুমেন্ট আমরা করে রেখেছি এবং এগুলো ওরা বুঝে দিয়েছে সব কিছু, কিন্তু আমাদের কাছে এই ডকুমেন্টগুলো আছে। হ্যাঁ, উনি কীভাবে গেলেন, হ্যাঁ সব কিছু, এই যে টাওয়ারের সঙ্গে যে কথোপকথন সব, ইভেন কলকাতা এবং দিল্লি টাওয়ারের সঙ্গে এই যে আপনার যে রাফায়েল যে স্কট করে নিয়ে গেল কলকাতা থেকে, সেই কথোপকথন তারা রেকর্ড করে রেখেছে এবং আমি পরদিন চলে গেলাম এবং পুরো জিনিস আমি নোট করে নিয়ে আসলাম এবং আমি যে রিপোর্ট করলাম, ওই যে মোদির আপনারা দেখালেন যে মোদির রেস্কিউ মিশন হাসিনা, যে এখানে অজিত ডোভাল, মোদি এবং এবং এখানকার যারা এজেন্ট ছিল, শেখ হাসিনার ক্লোজ ছিল, তাদের যৌথ পরিকল্পনা কীভাবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান সেই রিপোর্ট প্রকাশিত হলো। এবং আমি মনে করি যে এটাই হলো আমার বেস্ট রিপোর্ট, প্রথমটার চেয়ে এটা ছিল বেস্ট রিপোর্ট। তো এইভাবে আমি করেছি। আসলে আমি বক্তা হিসেবে এতটা ভালো না, তো এখানে আসলে আপনারা, আমি যতটা তার চেয়ে বেশি আপনারা বলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, সবাইকে শুভেচ্ছা।